আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবহেলিত সেনাবাহিনী গল্পের চতুর্থ পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। ম্যাম, আপনি এত রাতে কোনো সমস্যা কি হয়েছে? দিদি বলল, রাজ, আমার না খুব ভয় করছে। মনে হচ্ছে আমার রুমে কেউ আমাকে গলা টিপে ধরেছে। তুমি প্লিজ আমাকে বাঁচাও। আমি বললাম, ম্যাম, এটা হোটেল, এখানে কে আপনার গলা চেপে ধরবে? নিশ্চয়ই আপনি কোনো ভূতের মুভি বা স্বপ্ন দেখছেন। নিধি বলল, আমি সত্যি বলছি, আমি ওই রুমে থাকতে পারবো না। আমি তোমার রুমে থাকবো, প্লিজ না করো না। আমি বললাম, কি বলছেন এইসব ম্যাম? আপনি জানেন না আমি খারাপ? একটা ছোট লোকের সাথে আপনি থাকবেন? যদি আপনার কোনো ক্ষতি করি, প্লিজ আপনি আপনার রুমে যান। এছাড়া আপনাদের কলেজের কেউ আমার রুমে ছিলেন, শুনলে বাজে কথা বলবে। দিদি বলল, চুপ করো রাজ, আমার ভয় করছে, দম বন্ধ হয়ে আসছে। আমি ওই রুমে থাকলে সত্যি ভূতে আমাকে মেরে ফেলবে, নয়তো ভয় পেয়ে এমনি মারা যাব। আমি বললাম, ম্যাম প্লিজ বাজে বকবেন না, এত ভয় পেলে চলে, আপনি রুমে যান প্লিজ। নিধি বলল, রাজ প্লিজ আজকের রাতটাই, তাছাড়া বাবা তো তোমাকে আমাদের সাথে পাঠিয়েছে আমার নিরাপত্তার জন্য, তুমি কেন থাকতে দিচ্ছ না? আমি বললাম, ম্যাম, আপনাকে নিরাপত্তা দেওয়া আর একই রুমে রাত কাটানো দুইটি এক বিষয় নয়। আপনি একজন প্রাপ্তবয়স্ক মেয়ে আর আমি ছেলে, কেউ জানলে কেলেঙ্কারি হয়ে যাবে। নিধি বলল, রাজ তুমি সরবা, তুমি যদি না থাকতে দাও, কসম আমি বাবাকে বলবো তুমি আমার সাথে অসভ্যতামি করেছো। প্লিজ দয়া করে আজকের রাতটা থাকতে দাও। জানো, আমাকে দুটি কাটা মাথা চেপে ধরেছিল, আমি কি করব ভেবে পাচ্ছি না। নিধি রুমে তিশাকে দেখে কি করবে, কি ভাববে? নিধি যদি আমাকে আর তিশাকে নিয়ে বাজে কিছু ভাবে? নিধি বলল, এই রাজ শরত। এই বলে নিধি রুমে প্রবেশ করেই চমকে গেল। নিধি তিশাকে এভাবে দেখবে স্বপ্নেও কল্পনা করিনি। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। নিধি দেখে তিশার পরনের শাড়ি ঠিক নাই, বুক অনেকটা বের হয়ে আছে। আমার নিজেকে বেকুব মনে হচ্ছে। তখন ওঠার সময় তিশার দিকে ভালো করে খেয়াল করা উচিত ছিল। নিধি বলল, এই কুত্তা, এজন্যই তুই আমার রুমে আসতে দিচ্ছিলি না? যদি তোর কুকর্ম দেখে ফেলি। আরে তোকে তো কিছুটা ভালো মনে করেছিলাম, কিন্তু তুই শেষ পর্যন্ত আমার বৃষ্টির সাথে অসভ্যতামি করলি। আমি বললাম, ম্যাম প্লিজ বিলিভ করেন, আমি কিছু করিনি। তিশা ম্যাম ভয় পেয়ে জোর করে আমার রুমে। কথাটা শেষ করার আগে গালে থাপ্পড় পড়লো। দিদি বলল, এই ছোট লোকের বাচ্চা, তোর মনে খারাপ চিন্তা তা কি আমি বুঝি না? তুই আমার বান্ধবীর ঘুমের সুযোগে অসভ্যতামি করেছিস, যার প্রমাণ তার শাড়ি ঠিক জায়গায় নেই। আমি বললাম, ম্যাম প্লিজ চিল্লাবেন না, আশেপাশের রুমে কে এইসব দেখলে কি হবে বুঝতে পারছেন? আপনাকে অনুরোধ করছি প্লিজ চুপ করেন, আমি আপনাকে সব বলছি। দিদি বলল, এই তোর মতো চরিত্রহীনের কাছে কি শুনবো আমি? তুই আমার বান্ধবীর সম্মানে হাত দিবি আর আমি তোকে ছেড়ে দিব? কি করে ভাবলি তুই এটা? আমি এখনই হোটেলের ম্যানেজারকে ডাকছি, তোর মুখোশ উন্মোচন করবোই আজ। এই কি আছেন দেখে যান। আমি বললাম, ম্যাডাম প্লিজ চিল্লাবেন না। এই বলে নিধির মুখটা ধরে ফেললাম। নিধি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। এক পর্যায়ে নিধিকে ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দিলাম। নিধির চোখে মুখে আতঙ্ক বিরাজ করছে। আমি দরজা লাগিয়ে দিয়ে বললাম, এখন যত চিৎকার করার করেন, এখন আপনার চিৎকার এই চার দেওয়ালের মাঝে কেউ শুনবে না। দিদি বলল, এই ছোট লোক, তুই আমার কাছে আসবি না, তুই কাছে আসলে আমি নিজেকে খুন করে ফেলবো। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গিয়েছে, আর এটাই হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। তুই আমার বান্ধবীর সর্বনাশ করে এখন আমার সর্বনাশ করার জন্য আসছিস? তোর থেকে ভূতের কাছে মরাই উত্তম ছিল। আমি বললাম, এই নাটক থামান, অনেক হয়েছে, আর নাটক দেখতে চাই না। একটা কথা বললে আজ খারাপ কিছু হয়ে যাবে। নিধি আমার কথা শুনে ভয়ে কাঁপছে, ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমার কোনো ক্ষতি করো না, আমাকে রুম থেকে যেতে দাও, আমি তোমাকে আর ছোট লোক বলবো না, আর অপমান করব না। আমি বললাম, চুপ, আপনার কি মনে হয়? চুপ থাকেন।
তিশা বলল, রাজ কি হয়েছে, তুমি কার সাথে কথা বলো, আর তুমি আমাকে একা রেখে কোথায় গেলে? তিশা ঘুম জড়ানো কণ্ঠে কথাগুলো বলতে বলতে চোখ খুলেই আমাকে আর নিধিকে দেখে চমকে উঠলো। শাড়িটা কোনো রকম ঠিক করে বলল, রাজ সকাল হয়ে গেছে, তবু আমাকে ডাক দাওনি কেন? আর নিধি তুই কখন আসলি? জানিস রাজ না থাকলে আমার যে কি হতো, রাতে ভূতের স্বপ্ন দেখছিলাম, তাই ভয়ে রাজের রুমে এসেছি। নিধি বলল, পাগল হলি নাকি তিশা? ঘড়ির দিকে তাকিয়ে দেখ 4টা বাজে, এখনো সকাল হইতে 2 ঘন্টা বেশি সময় বাকি। আর শোন, তোর ভয় করছে তুই আমাকে বলতে পারলি না? জানিস এই কুত্তাটা তোর সাথে কি অসভ্যতামি করেছে? তিশা বলল, কি বলছিস এইসব নিধি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আজকে কেন কুত্তা বলছিস? সে কি করেছে এমন? নিধি বলল, কুত্তা বললে তো কুকুরের অপমান করা হয়, সে তো কুকুরের চেয়েও নিকৃষ্ট। তিশা বলল, কি হয়েছে বল আমাকে, আমি কিছুই বুঝতে পারছি না তো। নিধি বলল, তাহলে শোন কাহিনী। আমি রাত 3:30টার দিকে খুব বাজে স্বপ্ন দেখি। শুধু স্বপ্নই না, মনে হয় বাস্তবেই 2টা কাটা মাথা, কাটা হাত আমার গলা চেপে ধরেছিল। আমি ভয় পেয়ে তোকে ফোন দিয়েছিলাম, তোর রুমেও নক করেছি, তুই দরজা খুলিসনি, তাই বাধ্য হয়ে আমি এই ছোট লোকটার রুমে এসে নক করি। তিশা বলল, কি বলছিস এইসব তুই? সত্যি তুই ভূত দেখেছিলি? আমার কিন্তু ভয় করছে, প্লিজ বল না তারপর কি হয়েছে। নিধি বলল, শোন তারপর, এই চরিত্রহীনটার কাছে কত অনুরোধ করি, বাট সে তার রুমে আমাকে আসতে না করে, বলে ছেলে মেয়ে একসাথে থাকা যাবে না। কিন্তু তখনও আমার ভয় করছিল, তাই আমি ছোট লোকটাকে ধাক্কা দিয়ে রুমে ঢুকতেই অবাক হয়ে যাই। তুই ফ্লোরে শুয়ে আছিস, তোর শরীরে ঠিক মতো কাপড় নেই, বুক আর নাভি থেকে শাড়ির আঁচল ছড়িয়ে রাখা হয়েছে। জানি না আর কি কি করেছে তোর সাথে। শোন, আজকের রাতটা যাক, তারপরেই চরিত্রহীনটাকে জেলে পাঠাবো। আমার তো ইচ্ছে করছে খুন করে ফেলি। তিশা বলল, নিধি চুপ কর, তুই কি বলছিস এইসব? আর রাজকে কেন গালি দিচ্ছিস? রাজের এখানে এক বিন্দু পরিমাণও দোষ নেই, যদি দোষ করে থাকি তাহলে তা আমি করেছি। নিধি বলল, কি বলছিস এইসব তুই? তোর সাথে এত কিছু করেছে, তারপরও কালপিটটার পক্ষ হয়ে কথা বলছিস? তিশা বলল, নিধি প্লিজ স্টপ ইওর মাউথ। তুই জানিস কার সম্পর্কে কি বলছিস? রাজ আমাকে তার রুমে নিয়ে আসিনি, আমি নিজেই আসছি তার রুমে। তুই যেমন ভয় পেয়ে আসছিস, ঠিক আমিও তেমনই ভয় পেয়ে আসছি। শোন, আমি বাসায় কখনো একা ঘুমাইনি, তাই হোটেলের একা রুমে আমার ঘুমাচ্ছিল না, আর একা থাকার জন্য ভয়ও করছিল খুব, তাই জোর করেই রাজ না করা সত্ত্বেও আমি তার রুমে থাকার জন্য বাধ্য করেছি। সে একটা চাদর আর বালিশ নিয়ে ফ্লোরে যখন ঘুমিয়ে যায়, তখন আমার ভয়ানক স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়, তাই আমি রাজের সাথে গিয়ে শুয়ে পড়ি, আর ভয়ে ওকে জড়িয়েও ধরি। আর হ্যাঁ, ঘুমালে আমার ছোটবেলা থেকে কাপড় ঠিক থাকে না। সত্যি বলতে রাজ ছোট লোক না রে, ছোট লোক আমি। তিশা কথাগুলো বলে কান্না করে দিল। এইদিকে এখনো আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, আর মনে মনে ভাবছি, একটা কুকুরের মূল্য যতটুকু, ততটুকু মূল্য গরিবের ঘরে জন্ম নেওয়ার জন্য আমাদের মতো সাধারণ সৈনিকের নেই। নিজের অজান্তেই চোখের পানি গড়িয়ে পড়লো। কোনো রকম চোখের পানি ধরে রেখে বললাম, ম্যাম আপনারা দুজন বিছানায় শুয়ে পড়েন, রাত বেশি বাকি নেই, এত দূর জার্নি করে আসছেন, এখন রেস্ট না নিলে কাল ঘুরতে পারবেন না। তিশা বলল, রাজ কিন্তু তোমার সাথে যা হলো। আমি বললাম, তিশা ম্যাম প্লিজ, আমি ওইসব শুনতে চাচ্ছি না, আর আপনি একটা উপকার করবেন। তিশা বলল, কি উপকার বলো। আমি বললাম, আপনার রুমের চাবিটা জানো, আপনারা 2 বান্ধবী একই রুমে থাকেন, এতে করে ভূত আসবে না। তিশা বলল, না তুমি এই রুমেই থাকবে। আর শোনো, নিধি আমাকে ভালোবাসে বলেই তাই না বুঝে তোমার সাথে মিসবিহেভ করে ফেলেছে, প্লিজ তুমি কিছু মনে করো না কেমন। আমি বললাম, কি যে বলেন, আমাদের মতো ছোট লোকরা এইসবে কিছু মনে করে না, এইসব আমাদের নিত্যদিনের সঙ্গী। ঘুমান এখন কেমন। সকালবেলা ফজরের আজানের অ্যালার্মে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে অজু করে ব্যাগ থেকে জায়নামাজ বের করে রুমের এক কোনায় বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম। এইদিকে নিধির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই চেয়ে দেখে রাজ নিচে নেই। নিধি বিছানা থেকে উঠে বসতে রুমের কোনায় রাজের মতো কাউকে দেখা যায়। নিধি তাকিয়ে দেখে রাজ নামাজ পড়ছে। নিধির মনে হঠাৎ অনুশোচনা বোধের জন্ম হয়। কিছু না ভেবে আবারও শুয়ে পড়ে। শুয়ে শুয়ে রাতের কথা ভাবতেই তার মনটা খারাপ হয়ে যায়। এইদিকে নামাজ শেষ করে দেখি সকাল 6:30 বাজে। সকাল সকাল সমুদ্র পাড়ে যেতে হবে, তাই তিশাকে কয়েকবার ডাক দিতেই তিশা চোখ খুললো। তিশা চোখ খুলতেই বললাম, আপনারা রেডি হয়ে নেন, সকালে সূর্যোদয় দেখতে পারবেন।
তিশা ঘুম থেকে উঠে নিধিকে নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে কোনো রকম ব্রেকফাস্ট করেই রওনা দিল সমুদ্র পাড়ে। হোটেল থেকে মিনিট 4 হেঁটেই আমরা সবাই সমুদ্রের পাড়ে চলে আসলাম। সূর্যি মামা সবেমাত্র সমুদ্রের নিচ থেকে উকি দিচ্ছে। নিধির ব্যাটসম্যানরা ছবি তোলায় ব্যস্ত। আমি তাকিয়ে মুগ্ধ নয়নে দেখছি সৃষ্টিকর্তার এক অপরূপ সৌন্দর্য। তিশা আমার কাছে এসে দাঁড়ালো। আমি তিশার দিকে তাকাতেই সে মুচকে এসে বলল, জানো রাজ, এই সাগরের পাশে যদি একটা ছোট্ট ঘর বাঁধতে পারতাম। আমি বললাম, হ্যাঁ পারবেন, না পাওয়ার কি আছে, টাকা হলে সব সম্ভব। আপনার বাবার তো আর টাকার অভাব নেই। পরের দিন আমরা সবাই কক্সবাজার সমুদ্র সৈকতে কাটালাম। সবাই অনেক মজা করলাম। সন্ধ্যায় সূর্যাস্ত দেখছিলাম। এমন সময় নিধি পাশে এসে দাঁড়ালো। আমি দেখেও না দেখার ভান করলাম। নিধি বলল, রাজ, তোমাকে কিছু বলতে চাচ্ছিলাম, তুমি কি আমার কথা শুনবে? আমি বললাম, ম্যাম বলেন। নিধি বলল, রাজ, কালকের রাতের ব্যবহারের জন্য আমি সত্যি সত্যি দুঃখিত। আমি কি থেকে কি বলে ফেলেছি। সত্যি বলতে তিশারও অবস্থা দেখে মাথা ঠিক ছিল না। তুমি কিছু মনে করো না। আমি বললাম, ও ম্যাম, কি বলছেন এইসব? এমন করে বলবেন না, আমাদের কাছে ওইসব কোনো ব্যাপার না। আমি কিছু মনে করিনি। এই কথা বলে নিজের কাছ থেকে চলে আসলাম। একটা মেয়ে তখনই পেছন থেকে ডাক দিল, ভাইয়া, ঝিনুকের মালা নিবেন? ভাবিকে দিবেন, দেখবেন ভাবি অনেক খুশি হবে। আমি মেয়েটার দিকে তাকাতেই বুকটা ছ্যাদ করে উঠল। মুখটা একদম আসার মতো। আমি মেয়েটার কাছে গিয়ে বললাম, আপু, তোমার তো ভাবি নেই? মেয়েটা বলল, ও আচ্ছা। এই বলে মেয়েটা চলে যাচ্ছিল। আমি আবার ডাক দিয়ে বললাম, আপু দাঁড়াও, শোনো, তোমার ভাবি নেই, তবে তোমার মতোই বোন আছে আমার। মালা কত করে বিক্রি করো? মেয়েটি বলল, ভাইয়া 50 টাকা করে। আপনি কয়টা নিবেন? আমি বললাম, আমাকে 3টা দাও, সুন্দর দেখে দিবি কিন্তু। মেয়েটি বলল, দিচ্ছি ভাইয়া, সুন্দর দেখেই দিচ্ছি। এই বলে মেয়েটা মালা বের করে দিল। আমি 3টা মালা থেকে 2টা মালা পকেটে রেখে দিলাম। আরেকটি মালা মেয়েটির গলায় পরিয়ে দিয়ে বললাম, বোন তো আমার 2টা, তাই প্রথমে এই বোনটাকে মালা পরিয়ে দিলাম। মেয়েটার চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। মনে হচ্ছে মুক্তোর বৃষ্টি হবে, চোখ থেকে মুক্তোর দানা খসে পড়বে। এই কি হলো, কাঁদছো কেন? ভাইয়ার মালা পছন্দ হয়নি? মেয়েটা বলল, খুব পছন্দ হয়েছে ভাইয়া, কেউ আমাকে এত আদর করেনি, তাই কান্না পাচ্ছে। আমি পকেট থেকে 1000 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বললাম, এটা রাখো। ভাইয়া, এত টাকা তো ভাঙটি নেই আমার কাছে। আমি বললাম, ভাঙটি দিতে হবে না, তুমি রেখে দাও। আর তোমার নাম কি আপু? মেয়েটি বলল, ভাইয়া আমি অরিন, ওই যে বাতি জ্বলতেছে না, সেখানে আমরা থাকি। আমি বললাম, আচ্ছা অরিন, এই নাও, এটা তোমার ভাইয়ার নাম্বার, কোনো প্রয়োজন হলে ফোন করবে, কেমন? অরিন বলল, আচ্ছা ভাইয়া, আমি এখন আসি, মা চিন্তা করবে। অরিন চলে যেতেই দেখি সবাই আমার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। তিশা দৌড়ে আমার কাছে এসে বলল, রাজ, খুব সুন্দর একটা ভিডিও হয়েছে, একদম চোখের জল আনার মতো। ফেসবুকে পোস্ট করলে রাতারাতি সেলিব্রিটি হয়ে যাবে। আমি পোস্ট করছি, তুমি শুধু দেখবে। আমি বললাম, ও তাই বুঝি? এখন বুঝি একজন মানুষ আরেকজন মানুষকে সহানুভূতি দেখায়, স্নেহ মমতা ভালোবাসা দেখায় ফেসবুকে ভাইরাল হতে? ছি, লজ্জা করে না? একটাবার কি ভেবে দেখেছো, তারাও মানুষ, তাদেরও আত্মসম্মান আছে। তোমাদের মতো বড় লোকেরা সব পারে, মানুষকে সাহায্য করে ফেসবুকে সেলিব্রিটি মানুষের কাছে বড় মানুষ হওয়ার জন্য। শোনো, যা কিছুই আমি করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাই ভিডিওটা ডিলিট করে দিও। আর চলো, বেলা ডুবে গেছে। সবাইকে নিয়ে হোটেলে ব্যাক করলাম। রাতটা হোটেলে কাটিয়ে পরের দিন আমরা রওনা দিলাম সেন্ট মার্টিন উদ্দেশ্যে। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যা দেশের মূল ভূখণ্ডের সর্ব দক্ষিণে এবং কক্সবাজার জেলা শহর থেকে 120 কিলোমিটার দূরে 17 বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ। স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারিকেলের জিঞ্জিরও বলে ডাকা হয়। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসাবে জায়গা করে নিয়েছে। সেখানে পৌঁছাতে আমার সকাল 10টা বেজে গেল। আমরা পালতোলা নৌকা করে রওনা দিলাম, একটা গ্রুপ। কি সুন্দর অপরূপ দৃশ্য। আমাদের সারাটা দিন সেখানে কাটে আনন্দ উল্লাসে। সন্ধ্যায় সবাই মিলে সেখানে ছোট্টখাট্ট একটা পার্টির আয়োজন করা হলো। রাত 10টা হবে, এমন সময় কাপল নাচ করছে। তিশা আমাকে বলল, চলো রাজ, আমরা দুজনে নৃত্য করি। আমি বললাম, তিশা, আমি এসব পারি না, তোমরা এনজয় করো, আমি বরং দর্শক হয়ে দেখি। আমার কথা শুনে নিধি বলল, এই তিশা শোন, কাকে কি বলছিস? বিড়াল দিয়ে কখনো হাল চাষ হয়? ও করবে কাপল নাচ, বলেই হেসে দিল। আমি সেখানে কিছু না বলে বেঞ্চের একপাশে গিয়ে বসে পড়লাম। রাত 11টায় পার্টি শেষ
হেসে সেখানে স্থায়ী একটা হোটেলে উঠি। পরের দিন ঘুম ভাঙে তিশার ফোনে। ফোন রিসিভ করতেই তিশা বলে, রাজ, নিধিকে হোটেলে পাওয়া যাচ্ছে না। আমি বললাম, কি বলছে এইসব? ওকে ফোন দিয়েছিলে? তিশা বলল, হ্যাঁ দিয়েছিলাম, ফোন অফ। আমার কিন্তু টেনশন হচ্ছে। আমি বললাম, আচ্ছা তুমি চিন্তা করো না, আমি দেখছি। ফোনটা রেখে হোটেল থেকে বের হয়ে পড়লাম। বারবার ফোন দিচ্ছি, ফোন সুইচ অফ শোনাচ্ছে। এক পর্যায়ে সমুদ্রের পাড়ের কাছাকাছি রাখা নৌকা থেকে নিধির চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি নিধির সাথে 3টা ছেলে অসভ্যতামি করছে। পাশেই রকি পড়ে আছে। আমাকে দেখে তাদের মধ্যে একটা ছেলে বলল, এই দিকে আসলে একদম ছুরি চালিয়ে দিব। যেখানে আছিস ওখান থেকে চলে যা, বেঁচে থাকতে চাইলে। আমি কোমরে থাকা রাইফেলটা বের করে ফায়ার করার আগেই ওরা পালিয়ে চলে গেল। নিধি ভয়ে কাঁপছে। তার গায়ে আমার শার্টটা জড়িয়ে দিয়ে গালে ঠাস করে চড় বসিয়ে দিলাম। আর বললাম, এখানে এত সকালে আসছো কেন? এখন যদি কিছু হয়ে যেত? রকি বলল, এই তোর সাহস কি করে হয় নিধির গায়ে হাত তোলার? নিধি আমার সাথে এসেছে, ভাবছি ভোরের স্নিগ্ধতা একটু ঘুরবো। আমি বললাম, এই তুমি চুপ করো। এখন যদি ওর কিছু হয়ে যেত? জানো মেয়েদের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? তার সতীত্ব। আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলে। রকি বলল, তোর মতো ছোট লোকের কাছে আমার কৈফিয়ত দিতে হবে? ওদের হাতে চাকু ছিল, আমি কম চেষ্টা করেছি কি? নিধি বলল, এই ছোট লোক, আমার ফ্রেন্ডের সাথে এমন ব্যবহার করতেছিস কেন? আর আমার গায়ে হাত তোলার সাহস কি করে হয় তোর? আর ও কি জানে এমন পরিস্থিতি হবে? আর তোকে আমার বডিগার্ড হিসাবে পাঠিয়েছে, এটা মনে রাখিস। সো গার্ডের মতো থাকবি। রকি চলো তো। আমি বোকার মতো দাঁড়িয়ে আছি, বুঝতে পারছি না মানুষ এমন কেমন করে হয়, বাঁচানোর পরও উল্টা এমন করে। এইদিকে হোটেলে ফিরেই নিধি তিশাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। কাঁদতে কাঁদতে সকালে ঘটে যাওয়া সব ঘটনা বলে দেয়। তিশা আমাকে অনুরোধ করে এ ঘটনা যেন স্যার না জানে, আমাদের 4 জনের মাঝেই সীমাবদ্ধ থাকে। আমি মাথা নাড়িয়ে সম্মতি জ্ঞাপন করলাম। সবাই ব্রেকফাস্ট শেষ করতেই সুমনা ম্যাম বলল, সকালে আমরা বেড়াতে যাব। এইদিকে সকালে যখন বেড়াতে যাব তখন সমুদ্রের পাড়ের কাছে দেখলাম একটা বড় করে স্টেজ করা হয়েছে। কাছে গিয়ে জানতে পারলাম এখানে ডান্স কম্পিটিশন হবে। আর এটার স্পন্সর হচ্ছে আমরা যে হোটেলে উঠেছি সেই নীল রং। প্রতিযোগিতায় জয়ী করে পুরস্কার দেওয়া হবে। নিধি রকিকে বলল, রকি তুমি প্রতিযোগিতায় নাম লেখাও, আমি জানি তুমি ফার্স্ট হবা। রকি বলল, কিন্তু আমার সাথে কাপল ডান্স কে দিবে? নিধি বলল, কে দিবে আবার? তিশা দিবে। রকি বলল, তিশার সাথে আমি দিব না কখনো, তুমি দিলে রাজি আছি। নিধি বলল, তাই বুঝি, আচ্ছা আমি দিব, এবার হ্যাপি? রকি বলল, অনেক। তিশার দিকে তাকিয়ে বুঝলাম তিশার আগে ফুটছে ফণি তোলা সাপের মতো। তিশা অনেকটা বিচলিত কণ্ঠে আমায় বলল, রাত চলো, আমরা দুজনে কম্পিটিশনে পারফর্ম করব, তুমি শুধু আমাকে সঙ্গ দিও। আমি বললাম, কি বলছে এইসব? কোনো প্রিপারেশন ছাড়া আমি পারবো না। নিধি বলল, এই তিশা, কাকে কি বলছিস? ওর মতো ছোট লোক দিবে কাপল ড্যান্স, যে কিনা স্টেজে দাঁড়ালে হাঁটু কাঁপবে? নিধির কথা শুনে সবাই হেসে দিল। তিশা প্লিজ তুমি পাগলামি করো না। তিশা বলল, রাজ তোমার কিছু করতে হবে না, আমি গত বছর কলেজ ফাংশনে একটা নৃত্য দিয়েছি, সেটাতে এক প্রকার দাঁড়িয়ে থাকলেই হবে, তবুও আমি অংশগ্রহণ করব, তুমি না করো না। আমি আর কিছু বলতে পারলাম না। তিশা গিয়ে নাম লিখিয়ে আসলো। অনুষ্ঠান রাত 9টায়, তাই সবাই মিলে ঘুরতে গেলাম। বিকালেই আমরা হোটেলে ব্যাক করলাম। তিশার জোড়াজড়িতে একটা কাপল ডান্সের কয়েকবার প্র্যাকটিস করি। রাত 8টায় যথারীতি অনুষ্ঠান শুরু হলো। একে একে অনেকেই পারফর্ম করলো। এবার নিধি আর রকির ডাক আসলো। দুজনে ম্যাচিং করে ড্রেস পরেছে, দুজনকেই খুব সুন্দর লাগছে, কিন্তু কেন যেন নিধির পাশে রকিকে সহ্য করতে পারছি না। তারা দুজনে একটা হিন্দি গানের সাথে কাপল ডান্স করছে। গানের সাথে নাচের কম্বিনেশন একদম সবার মন কেড়ে নিচ্ছে, মনে হচ্ছে সবার রিয়াকশনে। তাদের পারফর্ম শেষে সবাই বলাবলি করছে তারাই ফার্স্ট হবে। নিধি মঞ্চ থেকে নেমে তিশার পাশে চেয়ারটায় বসতে বসতে বলল, তিশা লজ্জা না পেতে চাইলে ডান্স দিস না, ওর মতো গাধা ড্যান্সের কি বোঝে? এটা গান বা গিটার বাজানো না। তিশা বলল, নিধি তুই চুপ কর না দোস্ত, আমি জানি তোরাই জিতবি, তবে আমরা একটু চেষ্টা করে দেখি পারি কিনা সবাইকে আনন্দ দিতে। রকি আমার পাশে বসে বলল, কোনোদিন কাপল ডান্স কি শুনেছিস? রকির কথা শুনে মুচকি হাসলাম। রকি বলল, কি ব্যাপার ছোট লোক, হাসতেছিস কেন? আমি বললাম, হাসবো না কি করব, আমি তো বলিনি আমি কাপল ডান্স দিব, কিন্তু তিশার জোরাজোরিতে না করতে পারিনি, তুমি জিতবে। আরেকটা কথা, যদি তুমি হেরে যাও। রকি বলল, হোয়াট এ জোক, কি বলছি, আজ পর্যন্ত কলেজের কোনো কম্পিটিশনে আমি হারিনি।
আমি বললাম আচ্ছা যদি হেরে যাও। রকি বলল যদি হেরে যাই তাহলে তুই যা বলবি তাই করব। আমি বললাম ও আচ্ছা, বেশি কিছু করতে হবে না, তিশার কাছে ক্ষমা চাইবে। রকি হেসে বলল আচ্ছা ক্ষমা চাইবো, আর তুই হেরে গেলে সবার সামনে কান ধরে বসবি আর উঠবি। তিশা বলল এই রকি এইসব কি বলছো? নিধি বলল তুই চুপ কর তিশা, রকি ঠিকই বলেছে, রাজ হেরে গেলে সে কান ধরে উঠবে বসবে হোটেলে সবার সামনে। এমন সময় মঞ্চ থেকে আমাদের ডাক আসলো। তিশা আর আমি মঞ্চে উঠে রকি আর নিধির দিকে তাকালাম, দুজনেই তাচ্ছিল্যের একটা হাসি দিল। গানটা শুরু হয়ে গেল, ইংরেজি মাই হার্ট উইল গো। গানের সাথে সাথে তিশা আর আমি কাপল ডান্স দিচ্ছি। তিশাকে আজ কেন জানি রূপবতী লাগছে, মনে হচ্ছে গানের তালে তালে আমরা দুজন অন্য দুনিয়ায় হারিয়ে যাচ্ছি। গান শেষ হতেই দর্শকদের বাঁধভাঙা উল্লাস, বিচারকেরা একের পর এক বাহবা দিচ্ছে। আমরা নিজেরাও ভাবিনি আমাদের দুজনের কম্বিনেশন এতটা সুন্দর হবে। রাত 11টার দিকে প্রতিযোগিতার রেজাল্ট যখন দিবে তখন কেন জানি হৃদয় মাঝারে অজানা ভয় এসে ভিড় করতে লাগলো। যখন বলল আমাদের ডান্স কম্পিটিশন 2026-এ প্রথম হয়েছে যে জুটি তারা হলো রাজ এবং তিশা, সেকেন্ড হয়েছে নিধি ও রকি, এবং তৃতীয় হয়েছে জোবান ও হ্যাপির জুটি। তিশা একথা শুনে সবার সামনে আনন্দে আমাকে জড়িয়ে ধরে, সবাই হাততালি দিচ্ছে। আমার কেমন যেন লাগছে। তিশাকে ছাড়িয়ে বললাম এই তিশা সবাই দেখছে, ছাড়ো না। তিশা ছেড়ে দিয়ে বলল সরি রাজ। এইদিকে অনুষ্ঠানের পক্ষ থেকে 50,000 টাকার একটা চেক দেওয়া হলো আমাদের। অনুষ্ঠান শেষে হোটেলে ফেরার পথে নিধির দিকে তাকিয়ে দেখলাম নিধির মুখটা মেঘলা ঘুমট আকাশের ন্যায় হয়ে আছে, আর রকি সকলের সামনে তিশার কাছে ক্ষমা চাই। তখন নিধির মুখটা দেখার মতো ছিল। এইদিকে রাতটা পার হলে পরের দিন সকালে তিশাকে বলি তিশা এই টাকাটা আমি এখানে দুস্থদের মাঝে দান করে দিতে চাই, তোমার কোনো আপত্তি আছে? টাকাটা একটা ছোট্ট মেয়ের হার্টের সমস্যা ছিল, জানতে পেয়ে তাদের দিয়ে আসি। রাতে সেখান থেকে যখন সবাই ঢাকায় বাস ধরি তখন নিধি আমার পাশেই বসে। তিশা নিধিকে বলেছিল নিধি আমি রাজের পাশে বসি, তুই রকির পাশে বস। নিধি বলল হ তোদের দুজনকে বসতে দিই আর তোরা প্রেম কর, আমি ছোট লোকটাকে শান্তিতে থাকতে দিব না। আর কাল তুই ওর সাথে ওভাবে না নাচলে আমরা জিততাম, তোর জন্য ওকে কান ধরে বসাতে পারিনি, চো আমার সিট আমি বসবো। এইদিকে নিধি বলল এই ছোট লোক তুই এই সাইডে বস, আমি জানালার সাইডে বসবো। আমি বললাম ম্যাম এক কাজ করেন আমি পিছনে চলে যাই, রকিকে এখানে এনে দিই। নিধি বলল না তুই এই পাশে বস। আমি বললাম সরি ম্যাম। এভাবে কথা কাটাকাটি শেষে কিছু দূর যাওয়ার পর নিধি আমার উপর বমি করে দেয়। তিশার উপর খুব রাগ উঠছে, সব দোষ তিশার। তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিয়েন, ধন্যবাদ।